হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিয়ারন। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যান্টিএন্টাল কর্টিকোস্টেরয়েড। অ্যান্টিএন্টাল কর্টিকোস্টেরয়েড কোন কোন ক্ষেত্রে ইনজেক্ট করা হয়, গর্ভবতী মায়েদেরকে কেন এই কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়ে থাকে। তো প্রথমে আমরা জানি, যদি মায়ের যদি পিটাম লেবার হয়ে থাকে, তখন সে সমস্ত মায়েদেরকে এই কর্টিকোস্টেরয়েড ইনজেক্ট করা হয়। মেনলি এটা দেওয়া হয় যে 36 উইক্সের আগে বা 34 উইক্সের আগে যদি কোনো বাচ্চার জন্ম হয়ে থাকে, সে সমস্ত বাচ্চার জন্মের পর তাদের রেসপিরেশন স্পন্টানিয়াসলি এস্টাবলিশড হয় না, তাদের বিভিন্ন রেসপিরেটরি ডিস্ট্রেস লক্ষ্য করা যায়। তো যাতে বাচ্চা জন্মের পর একটা ঠিকঠাকভাবে সে শ্বাস প্রশ্বাস নিতে পারে, তার রেসপিরেটরি ফাংশন ঠিকঠাকভাবে হয়, কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস না হয়, সেটার জন্যই এই অ্যান্টিনেটাল পিরিয়ডে কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়ে থাকে। মেনলি 24 থেকে 34 উইক্সের মধ্যে যদি কোনো মা লিভার পেন নিয়ে হসপিটালে আসে, তো সেক্ষেত্রে আমরা আগে অ্যাসেস করবো মা ট্রু লেবার পেনে আছে না ফলস লেবার পেনে আছে। যদি মা ট্রু লেবার পেনে থাকে, তখন সে সমস্ত মায়েদেরকে ক্ষেত্রে এই কর্টিকোস্টেরয়েড অ্যাডমিনিস্ট্রেশন করা হয়ে থাকে, যাতে বাচ্চার লাং ম্যাচিওরড হয়, বাচ্চার ব্রেন ম্যাচিওর হয় এবং বাচ্চার জিআই ট্র্যাক্ট বা জিআই সিস্টেমটাও অ্যাক্টিভ হয়ে থাকে। মেনলি এই কর্টিকোস্টেরয়েড দেওয়ার ফলে বাচ্চার লাংসে একটা সার্ফেক্ট্যান্ট এটা রিলিজ হয়ে থাকে, প্রোডাকশান হয়ে থাকে, এর ফলে বাচ্চার লাংস ম্যাচুরেশন হয়ে থাকে। তো এটাই এখানে ডিটেলসে দেওয়া রয়েছে কোন কোন ক্ষেত্রে আমরা এই কর্টিকোস্টেরয়েড স্টার্ট করতে পারি এবং কী ধরনের ডোজ রয়েছে সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে। তার প্রথমে এখানে বলা হয়েছে ফ্লোচার্ট অফ অ্যান্টিএন্টাল কর্টিকোস্টেরয়েড অ্যাডমিনিস্ট্রেশন 24 to 34 উইক্স অফ গেস্টেশনাল এজ। যে গর্ভবতী মা 24 থেকে 34 সপ্তাহের তার গেস্টেশনাল এজ রয়েছে, সেই সময় যদি কোনো মা হসপিটালে আসে লেবার পেন নিয়ে, পরের পয়েন্টে এখানে বলা রয়েছে, তো আমরা কী করবো, অ্যাসেস দ্য গেস্টেশনাল এজ অফ প্রেগনেন্ট উমেন রিপোর্টিং উইথ দ্য কমপ্লেন্ট অফ লেবার পেন। মা লেবার পেন নিয়ে হসপিটালে এসেছে, অর্থাৎ মায়ের পেট ব্যথা শুরু হয়েছে, তার ব্যাকএক শুরু হয়েছে, সেটা নিয়ে সে হসপিটালে এসেছে। দেন আমরা কী করবো, চেক ওয়েদার প্রেগনেন্ট উমেন ইজ ইন ট্রু পিটাম লেবার। আমরা তখন অ্যাসেসমেন্ট করবো মা কি ট্রু লেবার পেনে রয়েছে না ফলস লেবার পেনে রয়েছে। তো এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, স্টার মার্ক দিয়ে টেবিলটা ইন্ডিকেট করা রয়েছে। সেই টেবিলটা আমরা দেখে নেবো কোনটা ট্রু লেবার পেন এবং কোনটা ফলস লেবার পেন। আশা করি আমরা জানি ট্রু লেবার পেন এবং ফলস লেবার পেন। তো এখানে পার্থক্যগুলো রয়েছে, একটু দেখে নিতে পারো। আমরা একদম সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করছি। ট্রু লেবার পেন হচ্ছে এই কন্ডিশন যেখানে মা যে লেবার পেন নিয়ে এসেছে, ফার্স্টলি তার লোয়ার ব্যাকে এই পেনটা থাকে এবং আস্তে আস্তে এটা তার হোল অ্যাবডোমেনে এটা স্প্রেড করে যায়। ফার্স্ট পেন ক্ষণস্থায়ী থাকলেও সেটা আস্তে আস্তে তার ইন্টেন্সিটি, তার ডিউরেশন এবং তার ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে। এখানে বলা রয়েছে, দেখো, ইনক্রিজ ডিউরেশন, ফ্রিকোয়েন্সি এবং ইন্টেন্সিটি বাড়তে থাকে। অর্থাৎ একটা লেবার পেন 10 সেকেন্ডের জন্য হচ্ছিলো, সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ডের হয়ে যাচ্ছে। আগে হয়তো 10 মিনিটে 2বার কন্ট্রাকশন আসছিলো, সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 3বার, 4বার, 5বার পর্যন্ত কন্ট্রাকশন আসছে। সুতরাং যখন লেবার পেন শুরু হচ্ছে, এই পেনটা আসতেই থাকছে এবং এই পেন কোনো পেনিকিলার দিলেও কমবে না। এবং ট্রু লেবার পেনের ক্ষেত্রে মায়ের সার্ভাইকাল ডাইলেটেশন হয়, সার্ভাইকাল এফাসমেন্ট হয় এবং কিছু কিছু ক্ষেত্রে শো লক্ষ্য করা যায়। ট্রু লেবার ক্ষেত্রে এই সিমটমগুলো আমরা লক্ষ্য করতে পারি। এবং ফলস লেবার পেনের ক্ষেত্রে কি, কোনো একজন মা তার লেবার পেন শুরু হয়েছে, অর্থাৎ মায়ের পেট ব্যথা শুরু হয়েছে, মায়ের ব্যাকএক শুরু হয়েছে, মা হয়তো ভাবছে সে তার হয়তো ডেলিভারির পেন তৈরি হয়েছে, সেই সময় তারা হসপিটালে আসছে। তো যখন হসপিটালে আসে তখন ফার্স্ট কিছুক্ষণ অবজার্ভ করা হয়, দেন মাকে কোনো পেন কিলার যদি প্রয়োজন পড়ে দেওয়া হয় বা মায়ের যদি ক্যাথেটারাইজেশন প্রয়োজন হয় তো করা হয়। তো এই সময় দেখা গেল কোনো একটা পেন কিলার দেওয়ার ফলে বা মাকে কিছুক্ষণ টেস্ট দেওয়ার ফলে মায়ের সেই ব্যথাটা রিজলভ হয়ে গেছে, কমে গেছে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে এটা ট্রু লেবার পেন নয়, এটা ফলস লেবার পেন। এবং এই সমস্ত ক্ষেত্রে মায়ের কোনো সার্ভাইকাল ডাইলেটেশন বা এফার্সমেন্ট থাকে না, কোনো শো প্রেজেন্ট থাকে না এবং এই যে পেনটা যেটা কিছুক্ষণ ছিল সেটা আস্তে আস্তে কমে যায়, একদম নর্মাল স্টেজে চলে যায়। তো এটা হচ্ছে আমাদের ট্রু লেবার এবং ফলস লেবার পেনের পার্থক্য। এখানে অনেক কিছু লেখা রয়েছে, এটা পুরো মুখস্থ করে নিতে পারো বা দেখে নিতে পারো। নেক্সট এখানে আমরা আসি, আমরা কীভাবে বুঝবো বা আমরা কখন এই ডেক্সামেথাজোন বা কর্টিকোস্টেরয়েড আমরা অ্যাডমিনিস্টার করবো। তো মা এখানে কমপ্লেন বা তার লেবার পেন নিয়ে এসে ভর্তি হয়েছে। নেক্সট আমরা এখানে অ্যাসেসমেন্ট করলাম মায়ের ট্রু লেবার পেন না ফলস লেবার পেন। এবার এখানে যদি আমরা দেখি, ইফ দ্য প্রেগনেন্ট ওম্যান ইজ ইন ট্রু লেবার, যদি আমরা দেখি যে ট্রু লেবার পেনে রয়েছে। আবার এখানে রয়েছে ইফ দ্য প্রেগনেন্ট ওম্যান ইজ নট ইন ট্রু লেবার, অর্থাৎ মা যদি ফলস লেবার পেনে রয়েছে। ফার্স্ট যদি ফলস লেবার পেনে আসে, অবজার্ভ ফর সিমটম, আমরা দেখবো মা কী সিমটম নিয়ে এসেছে বা একটা ট্রু লেবার পেনের কী কী সিমটম হতে পারে সেগুলো আমরা দেখবো। ডিসচার্জ প্রেজেন্ট আসছে কিনা দেখবো, শো রয়েছে কিনা বা অ্যামনিওটিক ফ্লুইড লিকেজ হয়েছে কিনা, এগুলো আমরা দেখবো। যদি এসব না থাকে, কোনো শো নেই, কোনো লিকেজ নেই, বাট মায়ের যে পেন নিয়ে এসেছিলো সেই পেনটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, রিজলভ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা মাকে কিছুক্ষণ অবজার্ভ রাখবো এবং যদি কোনো ডেঞ্জার সাইন দেখে থাকি সেক্ষেত্রে মাকে আমরা ট্রু লেবার পেন হিসাবে ধরে তার ম্যানেজমেন্ট করবো। বাট আমরা যদি দেখি যে মা যেমন এসেছিলো কোনো প্রবলেম নেই, ঠিকঠাক হয়ে গেছে, তো তাকে আমরা অবজারভেশনে রেখে দেবো।
এটা হচ্ছে ফলস লেবার পেনের ক্ষেত্রে। অর্থাৎ ফলস লেবার পেনের ক্ষেত্রে আমরা কিন্তু কর্টিকোস্টেরয়েড অ্যাডমিনিস্ট্রেশন করবো না। যদি ট্রু লেবার পেন হয়ে থাকে এবং সেটা যদি আমরা দেখি যে এখনই ডেলিভারি হবে বা আমাদের হাতে সময় রয়েছে 10 ঘন্টা 12 ঘন্টা সময় রয়েছে, তো সেক্ষেত্রে আমরা দুটো ভাগে এটাকে ভাগ করেছি। ডেলিভারি ইমিনেন্ট, খুব দ্রুত ডেলিভারি হতে চলেছে, 1 ঘন্টার মধ্যে বা আধ ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। আর ডেলিভারি নট ইমিনেন্ট, ডেলিভারি হতে এখনও সময় লাগবে। তো এক্ষেত্রে আমাদের দুটো যে ভাগ করেছি, যদি আমরা দেখি যে ডেলিভারি আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, তখন যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা সেই মাকে ডেক্সামিথাজোন অ্যাডমিনিস্ট্রেশন করে দেবো, বা কর্টিকোস্টেরয়েড যেটা রয়েছে সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশন করে দেবো। এখানে একটা বক্স দেওয়া রয়েছে কতটা পরিমাণ আমরা অ্যাডমিনিস্ট্রেশন করব, কটা ডোজ পাবে, কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন হবে সেটা এখানে দেখানোর চেষ্টা করছি। তো এখানে ডেক্সামিথাজোনের প্রোটোকল দেওয়া রয়েছে। ডেক্সামিথাজোনের মোট 4টি ডোজ দেওয়া হয়। এখানে নাম্বার অফ ইঞ্জেকশন রয়েছে, 4টি ডোজ দেওয়া হয় এবং একবারে 6 mg করে ইনজেক্ট করা হয়। আইএম ইঞ্জেকশন দেওয়া হয় 12 ঘন্টার ইন্টারভ্যালে, অর্থাৎ ফার্স্ট 6 mg ইনজেক্ট করা হলো, তার 12 ঘন্টা পর আরও 6 mg ইনজেক্ট করা হলো, আবার তার 12 ঘন্টা পর 6 mg ইনজেক্ট করা হলো, আবার তার 12 ঘন্টার পর 6 mg ইনজেক্ট করা হলো। যদি এটা 6 mg করে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে এটা 12 mg একবারে দেওয়া হয়, সেক্ষেত্রে এটা 24 ঘন্টার ডিফারেন্সে বা ইন্টারভ্যালে দেওয়া হবে এবং এই ইঞ্জেকশনের ডোজটা হয়ে যাবে 2টি। বাট দুটোর ক্ষেত্রে কিন্তু আইএমই দেওয়া হবে। তো এখানে কী বলা হয়েছে, গিভ 1 ডোজ অফ ইঞ্জেকশন, যদি আমরা তখন যদি দেখি যে আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যাবে, তো গিভ 1 ডোজ অফ ইঞ্জেকশন ডেক্সামিথাজোন অ্যাজ ডিসক্রাইব ইন দ্য বক্স অ্যান্ড প্রিপেয়ার ফর ডেলিভারি অ্যান্ড নিউনেটাল রিসাসিটেশন। তো আমরা একটা ডেক্সামিথাজোন দিয়ে দিলাম, এরপর আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যে বাচ্চা ডেলিভারি হবে। ডেলিভারি হওয়ার পর বাচ্চা যদি কোনো প্রবলেম থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, সেক্ষেত্রে আমরা বাচ্চাকে রিসাসিটেট করবো। তো এই জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। বাট যে মায়ের ট্রু লেবার পেনে রয়েছে, বাট আমরা দেখলাম যে মা এখনই ডেলিভারি হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের হাতে সময় রয়েছে 10 ঘন্টা 12 ঘন্টা সময় রয়েছে। তখন আমরা কী করবো, গিভ 1 প্রি রেফারাল ডোজ অফ ইঞ্জেকশন ডেক্সামিথাজোন। তখন আমরা রেফার করার আগে মাকে একটা ডেক্সামিথাজোনের ডোজ দিয়ে দেবো। ডোজ একই, 6 mg দেবো, আইএম দেবো, আবার তারপরে 12 ঘন্টা পর 6 mg দেবো, আইএম দেবো। এবার টোটাল 4টে ডোজ পাবেন। যেখানে আমাদেরকে একটা ডোজ দিতে বলা হয়েছে। গিভ 1 প্রি রেফারাল ডোজ, আমরা রেফার করার আগে এই একটা ডেক্সামিথাজোনের ডোজ দিয়ে দেবো। ইফ দ্য পেশেন্ট ইজ টু বি রেফার্ড, যদি আমাদের মনে হয় যে মাকে রেফার করতে হবে, আদারওয়াইজ কমপ্লিট দ্য ডোজ। যদি আমরা দেখি যে রেফার করতে হবে না, এটা মেনলি পিএসসির ক্ষেত্রে হয়ে থাকে বা যেখানে ডেলিভারি ফেসিলিটি রয়েছে সে সমস্ত জায়গায় হয়ে থাকে, দেওয়া হয়ে থাকে। তো যদি দেখি রেফার করতে হবে না, তাহলে যে 4টে ডোজ এখানে ইন্ডিকেট করা রয়েছে ডেক্সামিথাজোনের টোটাল 24 mg, আমাদের কিন্তু সবগুলোই কমপ্লিট করতে হবে আন্ডার মেডিকেল সুপারভিশন। অবশ্যই কোনো মেডিকেল অফিসার বা ডক্টর তার সুপারভিশনে আমাদেরকে এই ডেক্সামিথাজোনটা অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখানে বিফোর রেফারাল আমরা কী কী মেনটেন করব এবং যদি রেফার করা না যায় সেক্ষেত্রে আমরা কী করব। তো বিফোর রেফারাল চেক ভাইটাল, বিপি, হিমোগ্লোবিন এস্টিমেশন করতে হবে, ব্লাড সুগার চেক করতে হবে, ইউরিন এক্সামিনেশন করতে হবে। গিভ অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড ফার্স্ট ডোজ, রেফার টু হায়ার ফ্যাসিলিটি। তো আমরা একটা এখানে ডোজ দিয়ে দিলাম, যদি মনে হয় যে রেফার করতে হবে সেক্ষেত্রে একটা ডোজ দিয়ে আমরা মাকে রেফার করে দেবো। অ্যারেঞ্জ ট্রান্সপোর্ট অ্যান্ড রেফারেল স্লিপ, ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে, গাড়ির ব্যবস্থা করতে হবে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে এবং রেফারেল একটা স্লিপ আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। আমরা কী ডোজ দিয়েছি, কখন দিয়েছি, সমস্ত কিছু উল্লেখ থাকবে, সেটা একটা রেফারেল স্লিপ দিয়ে মাকে আমরা ট্রান্সফার করে দিলাম। নেক্সট এখানে কী বলা রয়েছে, রেফারাল রিফিউজড, মা যেতে চাইছে না, রেফার করা হচ্ছে মা যেতে চাইছে না, অর নট পসিবল, অথবা রেফার করা হলেও সেটা এখন মা যেতে পারছে না, কোনোভাবেই যেতে পারবে না। তো সেক্ষেত্রে কী করা হবে, চেক ভাইটাল বিপি, হিমোগ্লোবিন, সুগার, ইউরিন সমস্ত কিছু ঠিকঠাকভাবে পরীক্ষা করা হবে, এস্টিমেট করা হবে। গিভ অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড ফার্স্ট ডোজ দেওয়া হয়েছে, পরের 3টে ডোজ 12 ঘন্টার ইন্টারভ্যালে দিতেই হবে। অ্যারেঞ্জ ফর ডেলিভারি, ডেলিভারি করার জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট লাগে সেগুলো অ্যারেঞ্জ করতে হবে। রিসাসিটেড অ্যান্ড কেয়ার অফ প্রিটার্ম বেবি, এবং যেহেতু বাচ্চার ডেলিভারি হয়ে গেছে, যদি বাচ্চার প্রয়োজন হয় রিসাসিটেট করতে হবে এবং বাচ্চার একটা প্রিটার্ম বেবির ক্ষেত্রে যে সমস্ত ম্যানেজমেন্ট রয়েছে সেই সমস্ত ম্যানেজমেন্টগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। তো এই হচ্ছে অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন দেওয়ার প্রোটোকল। এখানে সমস্ত কিছু আশা করি রয়েছে, এর বাইরে আর কোনো কিছু কোশ্চেন আসার কথা নয়। জাস্ট আমরা জিজ্ঞাসা করা হয়ে থাকে আমাদেরকে কর্টিকোস্টেরয়েড কাদেরকে দেওয়া হয়, কোন গেস্টেশনাল এজের মায়েদেরকে এটা দেওয়া হয়, তার ডোজ কত এবং কোন কোন ভ্যাকসিন দেওয়া হয়।